দেশের চেয়েও বিদেশে বিপুল সম্পদ পাওয়া গেছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রীর। দুবাই, কানাডা সহ বেশ কয়েকটি দেশে মিলেছে স্থাবর অস্থাবর সম্পদ। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার এ দম্পতির নামে আলাদা দুটি মামলা করেছে দুদক। সংস্থাটি জানিয়েছে, হান্নানের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়েও তদন্ত চলছে। 2021 সালের জুন থেকে 24-এর 11ই জুন পর্যন্ত বিমান বাহিনীর প্রধান ছিলেন শেখ আব্দুল হান্নান। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিস্তর অভিযোগ আসে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে। ওইসব অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন হান্নান। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান নামে দুদকের উপপরিচালক তানজিব হাসিব সরকারের নেতৃত্বে একটি টিম খতিয়ে দেখা হয় তার সম্পদ। উঠে আসে দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্য। রবিবার শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করে দুদক। এজাহারে বলা হয়, দেশে হান্নানের 3,28 লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। 6টি ব্যাংক হিসেবে প্রায় 27,63 লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া যায় হান্নানের। অন্যদিকে তার স্ত্রী তাহমিদা বেগমের 1,91,90,000 কোটি টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। এছাড়া 32টি ব্যাংক হিসেবে 1,18 লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে হান্নানের স্ত্রী তাহমিদার। উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধান সংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করে বেশিরভাগই বিদেশে পাচার করেছেন হান্নান। কানাডা, দুবাই, কাতার সহ 3 দেশে পাওয়া গেছে বিপুল সম্পদ। তবে এজাহারে এসব সম্পদের অর্থমূল্য নির্ধারণ করা হয়নি। কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। শুধু শেখ হান্নানের সম্পদ নয়, তার আমলে প্রাতিষ্ঠানিক বিভিন্ন দুর্নীতির বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান দুদকের মহাপরিচালক। আরও অনেকগুলো বিষয় অনুসন্ধানাধীন রয়েছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা, আদিত্য আরাফাতকে পেয়েছি বোধহয় আমরা। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলা হচ্ছে, তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্ত চলছে, মানে খুব স্পর্শকাতর বিষয়। সশস্ত্র বাহিনী একটি সবচেয়ে বড় উইং, বিশাল উইং, তাদের প্রধানের বিরুদ্ধে, সাবেক প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির এরকম অভিযোগ এর আগেও অল্প কিছু ছিল, কিন্তু পরবর্তীতে এগুলো খুব যে আলোর মুখ দেখেছে তা কিন্তু নয়। সেটি নিয়ে দুদক কি বলছে? আসলে প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে সামরিক খাতে যে কোনো বিষয় আপনি জানেন যে একটু স্পর্শকাতর বিষয়, এবং এই বিষয়গুলো বিভিন্ন কারণে গোপন রাখা হয়, এবং জাতীয় সবচেয়ে যেটি বলতে চাই, জাতীয় নিরাপত্তার স্বার্থে সামরিক খাতে যেসব অনিয়ম দুর্নীতির অভিযোগ আসে এবং সেগুলো দুদক গোপনে অনুসন্ধান করে থাকে, এবং কোনো বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজন হলে তখন বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়। তবে এবার 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সামরিক খাতের এবং সংশ্লিষ্ট ব্যক্তি বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে দুদক প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে, এবং গণমাধ্যমকেও তারা জানিয়েছে কোন কোন খাতে দুর্নীতি হচ্ছে এবং কারা কারা জড়িত। এবং এর মধ্যে আজকে আপনি একটু আগে যে সংবাদটি আমরা দেখিয়েছি, সাবেক বিমান বাহিনী প্রধান, সাবেক এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে, এবং দুদক যেটি জানিয়েছে যে মামলায় দেশে মাত্র 5 কোটি টাকার সম্পদের তথ্য দেওয়া হলেও এখানে তার বেশিরভাগই সম্পদ, অর্থাৎ দুর্নীতির মাধ্যমে অপরাধ লব্ধ উপায়ে যেসব অর্থ উপার্জন করেছেন সেসব সম্পদ, তার বেশিরভাগ সম্পদই তিনি বিদেশে পাচার করেছেন। প্রাথমিকভাবে তারা 3টি দেশে, কাতার, দুবাই এবং সহ 3টি দেশে কানাডা, এই 3টি দেশে তার বিপুল সম্পদ পাওয়া গেছে। তবে এই একটি বিষয় জানিয়ে রাখি, সম্পদ পাওয়া গেলেও এইসব সম্পদের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি। দুদক বলছে যে এইসব সম্পদের বর্তমান মূল্য কীরকম আছে, এবং এগুলোর সাথে আরও কারো যদি সংশ্লিষ্টতা থাকে সেগুলো আবার তদন্ত প্রতিবেদনে, মামলা পরবর্তী তদন্ত হয়, যেগুলো
যেগুলো অভিযোগপত্রে আপনি জানেন যে আদালতে দিয়ে থাকে, সেগুলো তখন আনা হয় এবং দুদক বলছে যে তাদের কাছে তথ্য প্রমাণ আছে, কিন্তু এগুলোর যে দালিলিকভাবে যেহেতু তাদেরকে প্রমাণ করতে হয় আদালতে, সেজন্য এসব সম্পদের বিষয়ে তারা পরবর্তীতে আদালতে জানাবে। আরেকটি বিষয় প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে আপনি যেটি বলেছেন, আসলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে দুদকের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ এর মধ্যে দুদক পেয়েছে এবং এর মধ্যে কেনাকাটা দুর্নীতি, তারপর নিয়োগে দুর্নীতি, অর্থাৎ আমরা যে সংবাদে দেখেছি 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন এবং এর আগেও তিনি দায়িত্ব থাকাকালীন যেসব জায়গা তার সংশ্লিষ্টতা ছিল সেসব দিকও খতিয়ে দেখা হচ্ছে এবং বিশেষ করে কেনাকাটা সহ এবং নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির যে দুদক বলছে যে এগুলো আসলে এখন তারা এই বিষয়ে বলতে চাচ্ছেন না, তবে তারা বলছেন যে এইসব জায়গায় তাদের কাছে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ রয়েছে এবং সেই সব বিষয়ে যখন তারা কমিশনের অনুমোদন পাবেন প্রতিবেদন দেওয়ার পরে আইনিভাবে যখন ব্যবস্থা নেবেন সে বিষয়েও তারা ব্যবস্থা নেবেন। এছাড়া এই জায়গাটা আমি একটু জানতে চাই, ক্ল্যারিফাই যদি আপনি হয়ে থাকেন আর কি, সেখানে জানতে চাই যে নিয়োগ বাণিজ্য বিষয়টা, নিয়োগ বাণিজ্য এই সশস্ত্র বাহিনীর এই বাহিনীতে নিয়োগ বাণিজ্যটা কিভাবে কি হয়েছে, কিভাবে দুর্নীতিটা হয়েছে, এটা কি ক্ল্যারিফাই করেছে দুদক? নিয়োগ বাণিজ্যের বিষয়টি আসলে এখনো পর্যন্ত অনুসন্ধানাধীন। দুদক বলছে যে তারা এই বিষয়ে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা এগিয়ে চলছে এবং যখন তারা দালিলিকভাবে কারো এখানে শুধুমাত্র যে শেখ আব্দুল হান্নানের দায় রয়েছে যে নিয়োগ বাণিজ্য বা কেনাকাটার দুর্নীতিতে, তা নয়, তারা এই বিষয়ে একটি সুষ্ঠু অনুসন্ধান করছে এবং সেটি শুধুমাত্র যে এখন যে বর্তমানে আজকে যিনি মামলা করেছেন দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার, তার নেতৃত্বাধীন তিনি শুধু সম্পদের অনুসন্ধান করছেন। এছাড়া দুদকের যে বিমানের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে যেগুলো বলেছি, সেই দুর্নীতির বিষয়গুলোতে দুদক আলাদা আলাদাভাবে অনুসন্ধান টিম গঠন করেছে এবং যেহেতু আপনাকে এর আগেও বলেছি যে যেহেতু সামরিক খাত সংশ্লিষ্ট বিষয় এগুলো খুবই স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে অনেক বিষয় আসলে একেবারে দালিলিকভাবে প্রমাণিত হওয়া ছাড়া এগুলোর বিষয়ে খুব একটা বলা হয় না। তো দুদক বলছে যে তারা অনুসন্ধান করছে, আসলে মূলত তো দুদক দেখছে রাষ্ট্রীয় অর্থের যেখানে সংশ্লিষ্টতা আছে, রাষ্ট্রীয় অর্থ যদি সেখানে তছরূপ হয়, রাষ্ট্রীয় অর্থ যদি আত্মসাৎ হয়, সেখানে এই দুদকের আইনিভাবে তাদের ধারা আছে, সেই অনুযায়ী তারা যে ব্যক্তি হোক বা যে সংস্থারই হোক তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে পরিষ্কারভাবে জানিয়েছেন। জি, আদিত্য আরাফাত, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আরও 2 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 4 জন। আর জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন 34 জন। দুপুরে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। বলেছেন ভর্তি 34 জনের মধ্যে 28 জনই শিশু। নতুন ছাড়পত্র পেয়েছেন 20 বছর বয়সী কাজী আমজাদ এবং 40 বছর বয়সী সাবুজা। আইসিইউতে আছেন 4 জন, আর সংকটাপন্ন অবস্থায় থাকা 4 জনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গুরুতর আহতদের বিদেশে পাঠানোর ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেছেন আপাতত এখানেই পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতালের কেবিনে নেওয়া হয়েছে 12 জনকে। পুরোপুরি সুস্থদের পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে। আমরা আজকে 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। 2 জনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়েন। সর্বমোট অ্যাডমিটেড রোগী আছে আমাদের 34 জন। এই 34 জনের মধ্যে 28 জন হচ্ছে বাচ্চা চাইল্ড, আর অ্যাডাল্ট আছে 8 জন। এই 8 জনের মধ্যে 5 জন মহিলা এবং 3 জন পুরুষ। মাইলস্টোন স্কুলের ক্ষতিগ্রস্ত ভবন এবং মাঠ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন বিমান বাহিনীর সদস্যরা। আর স্কুলের যে একতলা টিন শেডের উপর পাইলট পড়েছিলেন সেখান থেকেও আলামত সংগ্রহ করা হয়েছে। তবে কবে নাগাদ স্কুলের কার্যক্রম শুরু হবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আর স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সেলিং করানোর ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার সপ্তাহখানেক পর স্কুলের ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ সময় স্কুলের মাঠ ও যে একতলা টিনশেড ঘরের ওপর বিমানের পাইলট পড়েছিলেন সেখান থেকেও আলামত সংগ্রহ করেন বিমান বাহিনীর সদস্যরা। বিমান বিধ্বস্তের ঘটনার 1 সপ্তাহ পরও রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সহ সাধারণ মানুষ ভিড় করছেন ঘটনাস্থলে। এটা তো একটা ট্রমাটিক কন্ডিশন, তো ওদের সাইকিয়াট্রিক থেরাপিও লাগতে পারে, বিকজ এখান থেকে ওভারকাম করা ইটস সো টাফ। আগে প্লেন দেখলে অনেক
ছোটরা বিশেষ করে এনজয় করতাম, এটা ভালো লাগতো। বাট এখন শুনলেই সেই মাইলস্টোনের সেই ওই দিনের ঘটনা মনে পড়ে। শিক্ষক শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় এখনও স্তম্ভিত কর্তৃপক্ষ। অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না। এই ট্রমা কাটিয়ে উঠতে তো শুধু একদিন দুদিন, 1 মাস 2 মাস না, অনেক সময় লাগবে এই ট্রমা কাটিয়ে উঠতে। এরকম একটা জায়গায় আসলে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান হওয়া আমার মনে হয় ঠিক ছিল না আর কি। এখন সামনে যদি প্রশাসনিক ওরা পদক্ষেপ নেয় যে সরাই ফেলবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। মানসিকভাবে সুস্থতা ফিরিয়ে আনতে সময় লাগবে এবং সহসাই স্কুল খুলে দেয়া ঠিক হবে না বলে মনে করেন অভিভাবকরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। তার কাছ থেকে সবশেষ তথ্য যা আছে একটু জানার চেষ্টা করি। হাসিব পান্থ, আপনার দেওয়া প্রতিবেদন এবং সকাল থেকে আরও একজন সহকর্মী আমাদের কভার করছিলেন, প্রতিবেদন তো জানলাম, এর বাইরে নতুন কোনো তথ্য আছে কিনা, বিদেশি যে ডাক্তাররা এসছেন তারা কিছু বলেছেন কিনা একটু জানাবেন আমাদেরকে। ধন্যবাদ জুয়েল। আমি অবস্থান করছি বার্নে। আজ বিগত কয়েকদিন যাবতই কিন্তু আমরা 21শে জুলাইয়ের পরবর্তী থেকে আজ পর্যন্ত কিন্তু আমাদের সহকর্মীরা দুর্দান্তভাবে দেখানোর চেষ্টা করছিলেন বার্ন ইউনিটের থেকে যে সকল রোগীরা ভর্তি ছিলেন এবং যারা এখানে আসলে চিকিৎসা সেবা নিচ্ছিলেন। আমি যদি একটু বলি আপনাকে যে 21 তারিখে যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যখন ভেতরে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল, যখন বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে যখন তারা জীবন বাঁচাতে ছুটে যাচ্ছিলেন, তখন নিজের জীবনকে বিপন্ন করে কিন্তু তাদের স্কুলের একজন স্টাফ সবুজা বেগম তিনি কিন্তু ছুটে গিয়েছিলেন সন্তান তুল্য সেই বাচ্চাদেরকে রক্ষা করতে। তবে লাখো মানুষের দোয়া এবং চিকিৎসকদের চিকিৎসায় কিন্তু আজ তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তিনিও কিন্তু দগ্ধ হয়েছিলেন। এছাড়াও আরও একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছেন। সব মিলিয়ে আজ সারা দিনে কিন্তু দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যদি আমি বলি, জাতীয় বার্ন ইনস্টিটিউটে 34 জন ভর্তি আছেন, যাদের মধ্যে প্রায় 28 জনই কিন্তু শিশু এবং বাকি 6 জন প্রাপ্তবয়স্ক ভর্তি আছেন। তবে তাদের চিকিৎসার কথা যদি বলি আমি, যে আসলে সিঙ্গাপুর থেকে, ভারত থেকে এবং চায়না থেকে যে বিশেষজ্ঞ দল এসেছে, তারা চেষ্টা করছে সর্বোচ্চভাবে, যেহেতু এত বড় দুর্ঘটনা, সেহেতু সেই দুর্ঘটনায় মানসিকভাবে তারা যেভাবে ভেঙে পড়েছিলেন, শারীরিকভাবে তো বটেই, সব দিক থেকে যেন তাদেরকে রিকভারি করা যায়, খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সুস্থ হয়ে তাদের বাড়ি ফিরতে পারে, সেই চেষ্টা করে যাচ্ছে হাসপাতালটি। এছাড়াও আজ দুপুর 3টা নাগাদ কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিলেন হাসপাতালের পরিচালক। তিনি জানিয়েছিলেন এমনটি যে সব মিলিয়ে এখন পর্যন্ত 4 জন ক্রিটিক্যাল রোগী আছেন, এর মধ্যে 9 জন সিভিয়ার পেশেন্ট আছে। তবে যেহেতু পুড়ে যাওয়া রোগী, সেহেতু সেক্ষেত্রে এখনও কিন্তু শ্বাসকষ্টের অর্থাৎ ইনহ্যালেশন ইনজুরিতে আছে প্রায় 7 জন। এছাড়াও সব মিলিয়ে এখন পর্যন্ত যারা আছে তাদের মধ্যে সংকটাপন্ন যদি বলা যায় 4 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে, তবে তারা দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া যদি সংযোগ করে আরেকটু, যে এই বিগত যে কয়দিনে আসলে হাসপাতালে প্রচণ্ড ভিড় ছিল, কিংবা অনেকে অভিযোগ করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, নানাবিধ বিষয় নিয়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে আসলে চিকিৎসা সেবায় কোনো রকম অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু আসলে কেউ কথা বলেনি, অর্থাৎ ভালোভাবে কিন্তু প্রত্যেকে চিকিৎসা পাচ্ছে। জুয়েল, আমি জানাচ্ছিলাম সর্বশেষ বার্ন ইনস্টিটিউট থেকে। হাসিব পান্থ, আপনাকে অনেক ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা ব্রিফিং চলছে শাহবাগে, আমরা একটু দেখার চেষ্টা করব তারা কি বলছেন। অনেকে অন্যের কাঁধে বন্দুক রেখে খেলার চেষ্টা করে। আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যে এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি। এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কিনা আমরা জানি না। এত বড় একটা প্ল্যাটফর্ম, যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতাকর্মীর সংখ্যা 20,000 এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা 1 লাখের বেশি, এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটি স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে নজির নেই। এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও আমরা আমাদের জায়গা থেকে দায় স্বীকার করে এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরেও যদি আপনারা বলেন আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান, তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন ধরনের অ্যাকশন নেওয়া যায়, আমরা সেটা। জুলাই সনদের একটি খসড়া প্রস্তুত হয়েছে, আগামীকাল তা সব রাজনৈতিক দলকে দেয়া হবে।
এমনটা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনার শুরুতে আলী রিয়াজ বলেন, যে কোনো মূল্যে 31শে জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় কমিশন। জানান 20টি বিষয়ের মধ্যে কিছু আপত্তিসহ 10টি বিষয়ে একমত হয়েছে দলগুলো, 7টি বিষয়ে একমত হয়নি, আর 3টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হবে। আর রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এই বাক্যটা যুক্ত করতে হবে। আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে, এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়ায় 31শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সুলতানা স্বর্ণা, বৈঠকের মোটামুটি বিষয়গুলো জানলাম, এখনও কি ব্রিফ চলছে? একটু যদি জানাতেন। একটা খসড়া সম্ভবত তৈরি হয়েছে, কালকে সেটি হাতে দেবেন বলে আলী রিয়াজ জানিয়েছেন। খসড়ার কোনো তথ্য, কোনো কিছু কি জানা গেছে কিনা? এখনও বৈঠক চলছে এবং বিভিন্ন বিষয়ে সংবিধানের মূলনীতি সহ বিভিন্ন বিষয়ে এখনও কিন্তু আলোচনা চলছে এবং এই আলোচনা আসলে আজ একটু দীর্ঘমেয়াদী আলোচনা হতে পারে বলে আমাদেরকে বারংবার জানানো হচ্ছে। বর্তমানে এনসিপির পক্ষ থেকে আক্তার হোসেন কথা বলছেন এবং কিছুক্ষণ আগে আমাদেরকে এই খসড়া সম্পর্কেও কিন্তু আসলে তিনি বলছিলেন এবং তিনি তখন জানিয়েছেন যে আলীর সভাপতি, এই ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আগামীকাল সকালে যে খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছবেন বলে জানানো হয়েছে, সেটি এখনও কিন্তু তাদের কাছে চলমান রয়েছে এবং সেই খসড়ার কাজ চলমান রয়েছে। তবে তার পাশাপাশি একটি জিনিস যুক্ত করতে চাই, সংবিধানের 8 নম্বর অনুচ্ছেদের যে পঞ্চদশ সংশোধনীর যে অনুচ্ছেদটি নিয়ে আসলে গতকাল কয়েকদিন ধরে বিভিন্ন আলোচনা চলছে, সেই আলোচনার সাথে কিন্তু এখনও কোনো ঐকমতে পৌঁছানো যায়নি বলে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, সংবিধানের মূলনীতির ব্যাপারে কমিশনের প্রস্তাব অনুযায়ী স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিয়ে তার সাথে কয়েকটি বিষয় আসলে যুক্ত করার কথা কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে এবং কিছুক্ষণ আগে এনসিপির পক্ষ থেকেও কিন্তু এই বিষয়ে কথা বলা হচ্ছিল। এবং সেক্ষেত্রে বারংবারই বলা হচ্ছে যে সংবিধানের মূলনীতির সাথে পঞ্চম সংশোধনীতে যোগ হবার কিছু জিনিস তারা আসলে যোগ করতে চাচ্ছেন। প্রথমত সেখানে আমাদেরকে আসলে যেটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে, আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিষয়টি সংযোজন করার বিষয়ে কিন্তু আজ আমাদের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং এ নিয়ে বিভিন্ন মতৈক্য চলছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়নি। এবং আপনি জানতে চাচ্ছিলেন আসলে খসড়া নিয়ে, এবং খসড়ার সম্পর্কে আমরা যখন বিএনপিকে সালাউদ্দিন আহমেদকে আমরা যখন জিজ্ঞাসা করেছি এবং তার পাশাপাশি এনসিপির আখতার হোসেনকেও জিজ্ঞাসা করা হয়েছে, তারা কিন্তু বলেছেন যে সকল বিষয়ে আসলে এখনো ঐক্যমতে আসা যায়নি, কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলমান রয়েছে। তবে জুলাই সনদ এই মাসের মধ্যেই হবে বলে তারা এখন পর্যন্ত আশ্বস্ত করেছেন এবং সেই আলোচনায় কিন্তু তারা এখনো অপেক্ষা করছেন যে জুলাই সনদ 5 আগস্টের মধ্যেই তারা সম্ভবত তারা আশা করছেন যে সেটি প্রণয়ন করা সম্ভব হবে। এবং তার পাশাপাশি আজ পুলিশ কমিশনের যে স্বাধীন পুলিশ কমিশন প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে, সেই কমিশন প্রণয়ন নিয়ে সকল দল ঐক্যমতে পৌঁছেছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং সেক্ষেত্রে স্বাধীন একটি পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশকে অনেক রাজনীতিবিদ কিন্তু আজ এখানে উল্লেখ করেছেন যে বিগত সরকারের আমলে পুলিশ লীগ হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তাদেরকে বিগত রাজনৈতিক দলগুলি কিন্তু নিজেদের বাহিনীর মতন করে ব্যবহার করেছে। সেই জায়গা থেকে যেন পুলিশকে বের করে আনা যায় এবং তাদেরকে একটি সার্ভিস হিসেবে জনবান্ধব করে
সামনে আনা যায় সে লক্ষ্যে কাজ করার কথা কিন্তু বলা হয়েছে। এবং পুলিশের পাশাপাশি স্বাধীন পুলিশ কমিশনের পাশাপাশি আজ কিন্তু আলোচনা হচ্ছে নারী আসন নিয়ে, এবং সেই নারী আসনের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছেন, এবং সেই বিষয়েও কিন্তু এখনও মতান্তর চলছে। অর্থাৎ কয়েকটি দল এখনও নারী আসনে পিআর পদ্ধতি এবং 100 আসন কিংবা 50 আসন নিয়ে এখনও আলোচনা করছেন। তবে বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা রাখা হয়েছে, এনসিপির পক্ষ থেকেও প্রস্তাবনা রাখা হয়েছে। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিদ্যমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির পাশাপাশি 5% অতিরিক্ত আসন কিন্তু নারীদের জন্য বরাদ্দ করার কথা উল্লেখ করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমাদেরকে আরও বলা হয়েছিল যে প্রেস ব্রিফে জানানো হয়েছিল যে 5% এই আসন্ন নির্বাচনে এবং পরবর্তীতে নারীদের সম্পৃক্ততা এবং সংসদে নারীদের যে সম্পৃক্ততা আছে সেটি আরও উন্নীত করার জন্য পরবর্তীতে সেটিকে 10% করারও কিন্তু একটি প্রস্তাবনা রাখা হয়েছে। তবে খসড়া নিয়ে যেটি আপনি আসলে জানতে চেয়েছেন, এখন পর্যন্ত কাজ চলছে এবং জানতে পারেননি আপনারা, অবশ্যই মানে যেটা আগামীকাল দেওয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছে সেগুলো হয়তো আমাদের কাছে আগামীকাল জানা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ সুলতানা স্বর্ণা। জুলাই অগাস্ট ছাত্র জনতার বিপ্লব কোনো প্রাপ্তির জন্য করা হয়নি। এই আন্দোলন ছিল সকল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বার্তা। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে এমনটাই বলছেন বরিশালের আন্দোলনকারীরা। আর কোনো দল যদি ফ্যাসিস্টের পথ অনুসরণ করে তাহলে তাদের পরিণতিও একই হবেও বলেও জানান তারা। যদিও অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ায় হতাশা রয়েছে কারো কারোর মধ্যে। কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আন্দোলনের শুরু থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও সোচ্চার ছিল। তাদের সাথে একাত্মতা জানিয়ে বিএম কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। দ্রুত তা নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। স্লোগানে উত্তাল হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আন্দোলন দমাতে সরকার সহিংস পথ বেছে নিলে ক্ষোভে ফুঁসে ওঠে জনতা। আওয়ামী গভর্নমেন্ট তো প্রচণ্ড শক্তিশালী সরকার, এই সরকারকেও চ্যালেঞ্জ করা যায়। আমার কাছে প্রাপ্তি এতটুকু যে মানুষ বুঝতে পারছে যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায়। যেটা বৈষম্য বাংলাদেশ নির্মাণ হবে সেই চেতনাটা কোনো ভুল ছিল না। এখন হোক পরে হোক, এই যে চেতনা মানুষের মধ্যে উদ্বুদ্ধ হয়েছে একদিন সেটা বাস্তবায়িত হবে, সেই আশায় আমরা বাঁচি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নানা হিসেব নিকেশ মেলাচ্ছেন আন্দোলনকারীরা। আন্দোলনের প্রথম সারির নেতারা বলছেন, জুলাই বিপ্লব নির্দিষ্ট কারো বিরুদ্ধে নয়, এটি ছিল পুরো দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থার বিরুদ্ধে। জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে? আজকে কি আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ পেয়েছি? আমরা কি এমন একটা দেশের পথে আগাচ্ছি যেখানে শ্রমিক, কৃষক, ছাত্ররা তাদের অধিকার পাওয়ার জন্য অগ্রসর হতে পারে? বৈষম্যমুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল শ্রমজীবীরাও। তবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার হতাশার কথা এই শ্রমিক নেতার মুখে। বৈষম্যমুক্ত একটি সমাজ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে এই আকাঙ্ক্ষা থেকে সাধারণ মানুষ কোনো আকাঙ্ক্ষা তারা পূরণ করবে এইটা আমরা প্রত্যাশা করতে পারি না। জুলাই আগস্ট বিপ্লব এখনও সাংবিধানিক রূপ না পাওয়ায় হতাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। ভবিষ্যৎ নিয়েও শঙ্কার কথা প্রকাশ করলেন তিনি। এই বিপ্লবটাকে সাংবিধানিক রূপ না দেয়া হয় এর পুরো দায়ভার ছাত্র জনতার উপরে যাবে। এখন যে রাজনৈতিক দলগুলো আসলে চাচ্ছে যে এগুলো হবে না বা এই আন্দোলনকে বিপ্লবকে সাংবিধানিক রূপ দেওয়া যাবে না, আমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য তারা সাংবিধানিক রূপ দিতে চাচ্ছে না। জুলাই আগস্ট আন্দোলনে বরিশালে কেউ নিহত না হলেও বিভাগের 6 জেলার 52 জন নিহত হন ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে। ডিভিসি নিউজ ডেস্ক। দেশে নির্বাচন দিতে গড়িমসি হলে পরিণতি খারাপ হবে, সতর্ক করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাসানী জনশক্তি পার্টি এবং ভাসানী অনুসারী পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি। আমির খসরু আরও বলেছেন, যেসব দেশে নির্বাচন দিতে গড়িমসি হয়েছে সেসব দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের মালিকানা দেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধও জানান তিনি। বলেন, ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সব বিষয়ে একমত না হওয়াটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে এই মতানৈক্য যেন দলগুলোর মধ্যে বিভাজন প্রকট না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। জনগণ এবং সরকারের মাঝে কোনো সেতুবন্ধন নেই বলেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে না, দেশে বিনিয়োগ আসছে না বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। সরকার আর জনগণের মাঝখানে যে সেতু, সেই সেতু নাই, এই জন্য গণতন্ত্রের দরকার। এই সেতু নাই বলে আজকে কেউ কাজ করছে না, পুলিশ কাজ করতেছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতেছে না। আপনার দেশের অর্থনীতি, বিনিয়োগ
নিম্নগামী কেউ বিনিয়োগ করছে না। দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেছেন, পুরনো নিয়মে আর বাংলাদেশকে পরিচালিত হতে দেয়া হবে না, কিন্তু অভ্যুত্থানের পর নানা শক্তি আবারও চেষ্টা করছে আগের সিস্টেমে দেশকে চালাতে। এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে আন্দোলন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার, নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতেই 24-এ রক্ত দিয়েছে মানুষ। দলটির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সীমান্তে হত্যা ও পুশিন নিয়ে অন্তর্বর্তী সরকার উদ্যোগ না নিলে ডক্টর ইউনূসকেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নেত্রকোনা মানুষের যে বন্যা দুর্যোগের বেহাল দশা রয়েছে, সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য কথা বলবে। সীমান্ত হত্যা হচ্ছে, মুসলমানদের উপরে নিপীড়ন হচ্ছে। ইউরোপ সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন, ইন্টারন্যাশনাল এরিয়ায় উঠুন। আপনি যদি এই প্রতিবাদ লিপি না পাঠাতে পারেন, ব্যর্থতার দায় হিসাবে নিরাপত্তার জন্য আপনাকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জুলাই পদযাত্রা নিয়ে এই মুহূর্তে এনসিপির কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন শেরপুরে। এ বিষয়ে জানাতে সহকর্মী SM জুবায়ের সরাসরি যুক্ত হয়েছেন শেরপুর থেকে। জুবায়ের, সমাবেশ সম্ভবত শেষের দিকে, কি বললেন এনসিপির নেতারা? আমি এখন রয়েছি শেরপুরের থানাগুলি, যেখান থেকে আসলে পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমরা যদি একটু জানাতে চাই যে প্রত্যেক বক্তাই কিন্তু এখানে যে বিষয়গুলো প্রাধান্য দিয়েছেন, তারা এখানে অভিযোগ করেছেন এবং তারা বলেছেন যে শেরপুরে যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যা নিয়ে সবাইকে সোচ্চার থাকতে, এবং এখনো জুলাই আন্দোলন শেষ হয়নি। এখন পর্যন্ত যেসব জায়গাতে সংস্কার হওয়া দরকার ছিল সেই সমস্ত জায়গায় এখন পর্যন্ত সংস্কার হয়নি। এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে যে ফ্যাসিস্টের দোষরা রয়েছেন বলে তারা দাবি করেছেন, এবং তারা বলেছে যে যতদিন পর্যন্ত তাদের দেহে রক্ত আছে ততদিন পর্যন্ত এই দেশে ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না। তারা আরও বলেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যেভাবে পুশিনের ঘটনা ঘটছে সেটি নিয়ে আসলে প্রতিবাদ জানিয়েও সেটি বন্ধ করা যাচ্ছে না। সেক্ষেত্রে তারা বলেছেন যে ভারতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে পুশিন করে পাঠাতে বলেছেন। সেই সাথে তাদের দলেরও যদি কেউ দুর্নীতি করে থাকে, এনসিপির কোনো সদস্য, কোনো নেতৃত্বস্থানীয় কেউ যদি দুর্নীতির সাথে যুক্ত হয়, কেউ যদি চাঁদাবাজির সাথে যুক্ত হয়, তাহলে তাদেরকেও যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং সবশেষে যখন নাহিদ ইসলাম বক্তব্য নেমে যান, এরপর কিন্তু মানুষের আহ্বানে হাসনাত আব্দুল্লাহ অসুস্থ শরীর নিয়ে মঞ্চে ওঠেন এবং হাসনাত আব্দুল্লাহ একই কথা বলেন। এখনো আমরা বিগত সময়ে যেমন দেখেছি সেলফিবাজ নেতারা যারা রয়েছেন, যারা আসলে নেতৃত্বস্থানীয় কাউকে দেখলেই তাদের পাশে গিয়ে ছবি তোলেন এবং সেই ছবি সামাজিক আপলোড করে নিজের ক্ষমতা জাহির করতে চান। SM জুবায়ের, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী SM জুবায়ের। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত দ্বৈত নীতির পরিচায়ক, বলছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন পদক্ষেপ সমালোচিত সর্বস্তরে। সময়ের হিসেবে বাকি মাস দেড়েক, এরই মধ্যে একটি ম্যাচকে ঘিরে শুরু আলোচনা। এশিয়া কাপে ভারত পাকিস্তান দ্বৈরথ সবার আগ্রহের কেন্দ্রে। 14 সেপ্টেম্বর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই, যে দ্বৈরথ উত্তাপ ছড়াচ্ছে এখন থেকেই। দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক সংঘাতের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের কঠোর অবস্থান। আইসিসি কিংবা এসিসির ইভেন্টে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে চায় না তারা। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগেরও বেশি সময় ধরে। সম্পর্কের বরফ কিছুটা গলতেই পাল্টে গেল দৃশ্যপট। 2025 এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। বিসিসিআই এর সবুজ সংকেতের পর নির্ধারিত হয়েছে সূচি, যেখানে ভারত পাকিস্তান গ্রুপ সঙ্গী।
ভারতীয় বোর্ডের এমন দ্বিচারিতার কড়া সমালোচনা সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের। ভারত পাকিস্তান ম্যাচ হলে সব জায়গাতেই হওয়া উচিত, আর না হলে কোথাও নয়। যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হয় তাহলে আন্তর্জাতিক আসরেও খেলা উচিত নয়, কিন্তু সরকার ও বোর্ড যেটা সিদ্ধান্ত নেয় সেটাই ঘটে। একই সুরে কথা বলেছেন ভারতের সাবেক পেসার শ্রীশান্ত। সবার আগে দেশ। আমার ব্যক্তিগত মতামত, পাকিস্তানকে এশিয়া কাপে খেলতে দেওয়াই উচিত না। পাকিস্তানের সাথে ভারতের খেলা উচিত নয়। বিসিসিআই এর কি উপায় ছিল রাজি না হওয়ার? এখানে কি শুধুই ক্রিকেটীয় স্বার্থ? আদতে সেটা নয়। ভারত পাকিস্তানের ম্যাচ মানেই বড় অঙ্কের অর্থপ্রাপ্তি, যার সবশেষ প্রমাণ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন প্রতি 10 সেকেন্ড বিজ্ঞাপন দেখানোর জন্য সম্প্রচারকারী সংস্থাকে গুনতে হয়েছে 50 লাখ টাকা। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।